বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা, নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন অপরাধের প্রাথমিক সত্যতা আছে। মাননীয় আদালত রুল খারিজ করে দিয়েছেন। এখন বেগম খালেদা জিয়ার বড়পুকুরিয়ার দুর্নীতি মামলা নিম্ন আদালতে চলতে আইনগত কোনো আর বাধা থাকলো না। আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। সেখানে যে অভিযোগগুলো যে বক্তব্য রাখা হয়েছে সেটা ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো অফেন্স হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্যামেরনকে জঙ্গিবাদ দমনে তৎপর হওয়ার আহ্বান শেখ হাসিনার। গার্ডিয়ানের রিপোর্ট, জাতিসংঘের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি প্রাধান্য পাবে। ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও ঢাকা ও চট্টগ্রামের রেল স্টেশনে ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট সহ 5 কালোবাজারি আটক। এবার রাজধানীর 22টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট করা হলো হাটের সীমানা, থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। এবং সার্বিয়া হাঙ্গেরি সীমান্তে আশ্রয় প্রার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জাতিসংঘের। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনলেই স্থায়ী সমাধান, মন্তব্য তুর্কি প্রেসিডেন্টের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করে এ রায় দেন উচ্চ আদালত। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় এ আদেশ দিয়েছেন আদালত। যদিও সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা 5টি দুর্নীতি মামলার মধ্যে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সম্প্রতি বেগম জিয়ার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও চালু হয়েছে হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবার বিএনপি নেত্রীর বিরুদ্ধে সবশেষ বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটিও বৈধ বলে রায় দিলেন উচ্চ আদালত। এর ফলে 7 বছর পর চালু হচ্ছে এই মামলাটি। দাবি করতেছিল যে দুদকের আইনজীবী বলেন, ক্ষমতায় থাকাকালে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকায় মামলাটির স্থগিতাদেশ তুলে নিলেন হাইকোর্ট। অপরাধের প্রাথমিক সত্যতা আছে, মিসকন্ডাক্ট যেটা বলে অপরাধজনক অসত্যতা, তার যথেষ্ট এখানে উপাদান আছে এবং ক্রিমিনাল ইন্টেনশন ম্যানসরিয়া এগুলো আছে। কাজে এই জিনিসগুলো বিচারিক আদালত দেখবে। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এই মামলায় ন্যায় বিচার পাননি তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দেন বেগম জিয়ার আইনজীবী। আমরা এখানে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা পরবর্তীতে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং যেই বক্তব্য সেখানে যে অভিযোগগুলো যে বক্তব্য রাখা হয়েছে সেটা ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো অফেন্স হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 2-এ বিচার চলছিল। বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে 2008 সালে মামলাটি স্থগিত করেন হাইকোর্ট। কয়লা খনি ব্যবস্থাপনায় চীনা কোম্পানি সিএমসির সাথে দরপত্রে অনিয়মের ফলে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতির অভিযোগে 2008 সালে বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন সহ বহু বিষয়ে বাংলাদেশের অর্জনের কথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। একদিকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সময়ের বিবেচনায় চূড়ান্ত পর্যায়ে উপনীত, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আইএস সহ বিশ্বব্যাপী সহিংস জঙ্গি তৎপরতার উত্থান এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে লাখো শরণার্থীর আশ্রয় প্রার্থনার প্রেক্ষিতেই বসতে যাচ্ছে জাতিসংঘের এবারের ৭০তম অধিবেশন।
যেখানে বাংলাদেশের পক্ষ থেকে 60 সদস্য নিয়ে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়ে 1 অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বিশ্ব দরবারে বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করবেন বাংলাদেশের অর্জনগুলো। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, অভিবাসী শ্রমিকের অধিকার আদায়, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া 28 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পজিশনটা নিয়েছেন, এটা তো উনি নাম দিয়েছেন জিরো টলারেন্স। যে কোনো ধরনের ওই নাম যাই হোক তাতে কিছু যায় আসে না। সব ধরনের টেররিজমের বিরুদ্ধে উনি সংগ্রাম শুরু করেছেন। তবে অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বৈঠক করার কথা থাকলেও এখনো সেটা চূড়ান্ত করা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে জঙ্গিবাদ বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের উত্থান এবং এর পেছনে ইউরোপ আমেরিকা ফেরত জিহাদিদের ভূমিকা নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের প্রভাবশালী এই দৈনিকটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও রাজনীতিবিদ, মৌলবাদ বিরোধী আন্দোলনকর্মী ও নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, পূর্ব লন্ডনে দলটির যথেষ্ট প্রভাব রয়েছে, সেখানে তারা অর্থ সংগ্রহ করছে এবং সেই অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে। আর তাই উগ্রপন্থীদের এসব অপতৎপরতা রোধে মাঠ পর্যায়ে ব্রিটিশ সরকারের আরও উদ্যোগী হওয়া উচিত বলেও দ্য গার্ডিয়ানকে বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ব্লগার হত্যায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের গ্রেফতারের প্রেক্ষিতে ব্রিটেন সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশে গ্যাস উত্তোলন করতে আগ্রহী পেট্রোলিয়াম অথরিটি অব থাইল্যান্ড। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত ডক্টর মাদুরো পোচানো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে থাইল্যান্ডের এই আগ্রহের কথা জানান। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ও থাইল্যান্ডের সুদৃঢ় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন থাই রাষ্ট্রদূত। বৈঠকে যে কোনো ধরনের সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর একজন পলাতক খুনিকে ফিরিয়ে দেয় থাইল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কথা উল্লেখ করে থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উপলক্ষে আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। সকাল 9টায় কাউন্টার খোলা হয়, তবে গতকাল সন্ধ্যার পর থেকে কমলাপুরে এসে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। টিকিট দেওয়া শুরু হওয়ার পর ধীর গতির অভিযোগ তোলেন অনেক যাত্রী। আবার দীর্ঘ প্রতীক্ষার পরে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে সব কষ্ট ভুলে যান কেউ কেউ। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে 27টি টিকিট সহ 5 কালোবাজারিকে আটক করেছে র্যাব। অপেক্ষার এই লাইন পরিবারের সাথে উৎসব উদযাপনের, আর তাই সকাল 9টায় কাউন্টার খোলা হলেও বুধবার সন্ধ্যা থেকেই বাড়তে থাকে টিকিট প্রত্যাশী মানুষের ভিড়। অপেক্ষার রাত শেষে টিকিট হাতে পেয়ে ক্লান্ত দিনের শুরুতেও মানুষের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। 24 ঘন্টা অপেক্ষা পরে একটা টিকিট পাইলাম, এখন অনেক বেশি আনন্দ লাগতেছে যে বাড়িতে যেতে পারবো, সবার সঙ্গে ঈদ করতে পারবো। খুব আনন্দ লাগছে, মানে ঈদে যাবো এই জন্য যে মানে পরিশ্রমটা করছি এটা বিফলে যায় নাই। বৃহস্পতিবার বিক্রি করা হয় 22 সেপ্টেম্বরের টিকিট। সকাল 9টা থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রি চলে বিকেল 5টা পর্যন্ত। সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারছেন একজন টিকিট প্রত্যাশী। তবে অনেকেই ধীর গতিতে টিকিট দেবার অভিযোগ তুলেছেন। একজন মহিলা দিচ্ছে তো এই জন্য খুব স্লো হচ্ছে, আসতে হচ্ছে, আবার 2 জন দিলে ভালো হতো আর কি। অনেক গরম, আসলে ফ্যানের কোনো ব্যবস্থা করা হয়নি আমাদের পক্ষ থেকে, কাউন্টারও সমস্যা, প্রচন্ড পরিমাণে ভিড়। কাউন্টার বাড়াতে পারতো, সময়ের যে 9টা থেকে করবে, কিন্তু 1 ঘন্টা আগে কর্তৃপক্ষ তো করতে পারতো। কর্তৃপক্ষ বলছে পুরো কাজটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তারা তৎপর রয়েছেন। এদিন 5 কালোবাজারিকে 2,03,000 টাকা এবং 27টি টিকিট সহ আটক করেছে র্যাব। এর সাথে একটি বড় চক্র জড়িত।
জড়িত। চক্রের অন্যান্যদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। এই কালোবাজারিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় সাজার ব্যবস্থা করা হবে। খুব কমই লোক আছে, একটা কি দুইটা নিচ্ছে, বেশিরভাগই চারটেই নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছু সময় লাগবে। লোকজন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে। আশা করি গতবারের নয় এবারও মানুষ টিকিট পাবে। ঈদ উপলক্ষে 18 ও 19 সেপ্টেম্বর যথাক্রমে দেয়া হবে 23 ও 24 সেপ্টেম্বরের টিকিট। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল দেয়া হবে 23 সেপ্টেম্বরের রেলের আগাম টিকিট। তবে কাঙ্ক্ষিত সেই টিকিট পেতে এরই মধ্যে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মোজাহিদ শুভ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সজল, আপনি দেখতে পাচ্ছেন আমি কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আগামীকালকে 23 তারিখের ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে এবং সেই লক্ষ্যে কিন্তু আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা টিকিট নিতে চায় তাদের একটি ব্যাপক সমাগম, মানুষের একটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা বলা যায় 24 ঘন্টা আগে থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন। তবে সকাল 9টার দিকে এরকম ভিড় পরিলক্ষিত না হলেও দুপুর 12টার পর থেকে কিন্তু ধীরে ধীরে লাইন নেওয়া শুরু হয়েছে। আমরা একটি লাইনের প্রথম দিকে, মাঝে এবং শেষ দিকের যাত্রীদের সাথে যারা টিকিট কিনতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। যারা প্রথম দিকে ছিলেন তারা বলেছেন তারা সকাল 9টা থেকে এখানে প্রস্তুতি নিয়েছেন দাঁড়ানোর, এবং মাঝের দিকে যারা ছিলেন তারা দুপুর 12টার দিকে এখানে উপস্থিত হয়েছেন, এবং বিকেল এবং সন্ধ্যা নাগাদ যারা এই এলাকায় যারা এসেছেন টিকিট নেওয়ার জন্য তারা সব শেষে অবস্থান নিয়েছেন। তো এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে, তারা সারা রাত পর্যন্ত এখানে জেগে থাকবেন, এজন্য তাদের একটি মিনিমাম একটি প্রস্তুতি রয়েছে। সবার হাতে হাতে কিন্তু আমরা পাখা অথবা কাগজ দেখতে পাচ্ছি, কারণ প্রচণ্ড গরম এখানে। তবে তারা এটা কি কোনো ধরনের কোনো সমস্যা মনে করছেন না, কারণ তাদের একটাই লক্ষ্য হচ্ছে পরিবার প্রিয়জনের সাথে কোনোভাবে ঈদ উদযাপন করা। এজন্যে এই সারা রাত জেগে আগামীকাল সকাল 9টা পর্যন্ত টিকিট পাওয়ার আগে পর্যন্ত তারা অপেক্ষা করবেন, এই প্রত্যয় তারা আমাদের সামনে ব্যক্ত করেছেন। তো সজল, এই ছিল কমলাপুর স্টেশন থেকে সবশেষ খবর। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। সন্ধ্যার সময় আরো থাকছে। ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপিত 7.5% ভ্যাট 6 মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল। রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে 22টি স্থানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে 10টি হাট। এছাড়া গাবতলীতে একটি স্থায়ী হাট সহ 6টি পশুর হাট বসাবে ঢাকা জেলা প্রশাসন। নগর কর্তৃপক্ষের দাবি, জনদুর্ভোগ হয় এমন এলাকায় এবার হাটের অনুমোদন দেয়া হয়নি। হাটগুলোর গণ্ডি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সবগুলো স্থানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকবে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার পশুর হাট বসছে 10টি। নির্ধারিত স্থানগুলো হলো লালবাগে হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, আশপাশের খালি জায়গা ও বেড়িবাঁধ, গোপীবাগ বালুর মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটের পাশে খালি জায়গা, জিগাতলা হাজারিবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলা ইস্টার্ন ক্লাবের মাঠ এবং কামরাঙ্গীচরে ইসলাম চেয়ারম্যান বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা নদীর তীরের খোলা জায়গা। এর বাইরে কোথাও হাট বসানোর অনুমতি দেওয়া হবে না বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। আমরা প্রত্যেকটি হাটই একটা নির্দিষ্ট পেরিফেরি এলাকা চিহ্নিত করে দিচ্ছি। আমরা যখন কাজদাদের দিচ্ছি তাদেরকে হাতে, এবং আমরা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদের নিজস্ব মোবাইল টিম থাকবে, তাদেরকে অনুরোধ করা হয়েছে যে কোনো অবস্থাতে যেন এই পেরিফেরি অতিক্রম না করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5টি অস্থায়ী হাটের জায়গা নির্ধারণ করা হয়েছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 300 ফিট রাস্তার কাছে পুলিশ হাউজিং এর মাঠ, বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর 6-এর ইস্টার্ন হাউজিং এর খালি জায়গা, রায়ের বাজার পুলিশ লাইনের খালি জমি এবং উত্তরা 11 ও 13 নম্বর সেক্টরের মধ্যবর্তী খালি জায়গায় এবার বসবে কোরবানির পশুর হাট। এছাড়া গাবতলীতে রয়েছে একটি স্থায়ী হাট। রাস্তার উপরে হাট দেওয়াটা তো মাওনা হাইকোর্টের নিষেধাজ্ঞায় আছে, তো সেক্ষেত্রে হাটটা কোথায় বসবে? আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুরোধ, ডিটিসি এর অনুরোধ এবং গভর্নমেন্টের নির্দেশনা সবকিছু মিলিয়ে শহরের উপকণ্ঠে আমরা হাটগুলো
দিতে চেয়েছি। ঢাকা জেলা প্রশাসন দনিয়া, শ্যামপুরের বালুরমাঠ সংলগ্ন জায়গা, আফতাবনগর, আশকোনা হজ ক্যাম্পের পেছনের খালি জায়গা ও গুলশান নতুন বাজারে 100 ফিট রাস্তার পাশে অস্থায়ী পশুর হাটের আয়োজন করেছে। এছাড়া সারুলিয়ার স্থায়ী হাটেও অন্যান্য বছরের মতোই পশু কেনা বেচা হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে জটিলতা নিরসন না করলে আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে সকাল 11টা থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা আঙ্গুলটা একটু বাঁকা করবো। এই কথা এটা কোথায় যেতে পারে আমরা বলবো না, শুধু একটা বলবো যে শিক্ষা কার্যক্রম সহ ভর্তি পরীক্ষা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনারা দয়া করে আমাদেরকে ওই জায়গায় নেবেন না, আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা স্বল্পতম সময়ের মধ্যে আমাদের সাথে আলোচনা বসুন। আপনারা একটা সবার কাছে গ্রহণযোগ্য, শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য এবং সম্মানীয় একটা প্যাকেজ আমাদেরকে দেন এবং আমাদের যে মূলের প্রাণের দাবি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য আপনারা কমিশন গঠন করেন। ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপিত 7.5% ভ্যাট 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভ্যাট কেন বাতিল করা হবে না জানতে চেয়ে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনবিআর এর প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। ইংরেজি মাধ্যমের 2 শিক্ষার্থীর পক্ষে 2 অভিভাবক গতকাল এই রিট করেন। বিচারপতি শামীম হোসনাইন ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীদের বেতন বা ফির উপরে প্রদেয় 7.5% হারে ভ্যাট 6 মাসের জন্য স্থগিত করেছেন। যেহেতু সরকার অন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ভ্যাট তুলে নিয়েছেন, শুধুমাত্র প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাট দেওয়া এটা সম্পূর্ণ বৈষম্যমূলক। খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলস বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলি সহ প্রায় 2000 শ্রমিক কাজ করছেন, কিন্তু মিলটি ব্যক্তি মালিকানা হস্তান্তর করা হলে এসব শ্রমিক চরম দুর্ভোগে পড়বেন বলে অভিযোগ তাদের। এ সময় অবিলম্বে আলিম জুট মিল ব্যক্তি মালিকানা হস্তান্তর প্রক্রিয়া বাতিল সহ দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহতদের আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত 4 পুলিশ সদস্য এবং 4 আসামির অবস্থা এখনও আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের শরীরের প্রায় 85 ভাগই পুড়ে গিয়েছিল। তবে সাধারণ ওয়ার্ডে থাকা বাকিরাও আশঙ্কামুক্ত নন। এদিকে সকালে ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার বার্ন ইউনিটে আহতদের দেখতে যান। এ সময় দুর্ঘটনার পেছনের মূল কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান তারা। এর আগে গত রাত 11টার দিকে কুমিল্লার 14 গ্রামে পুলিশের মাইক্রোবাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশের 1 কনস্টেবল নিহত হন এবং অগ্নিদগ্ধ হন পুলিশের এসআই আব্দুল মালেক সহ 4 পুলিশ সদস্য ও 5 আসামি। পরে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেবা নয় বরং ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে রাজধানীর পাবলিক টয়লেটগুলো। পাশাপাশি টয়লেট ব্যবহারে কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করায় নানা ভোগান্তিতে পড়ছেন জনসাধারণ। ইজারাদারদের অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ও পানি ব্যবসা সিটি কর্পোরেশনকে আরও ভারবাহী করছে বলে মত দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। এদিকে আইনি জটিলতায় শিগগিরই সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। এটি কোনো পানির পাম্প নয়, গুলিস্তানের পাবলিক টয়লেট থেকে পানি বিক্রির দৃশ্য। টয়লেটের জন্য বরাদ্দকৃত ওয়াসার পানি বিক্রি করে রমরম ব্যবসায় মেতেছেন পাবলিক টয়লেট ইজারাদাররা। 1 ড্রাম 120, কোনো সময় 50, কোনো 60 এরকম। এক গাড়ি হয়তো আমরা বেশি না, প্রায় 30 টাকা 25 টাকা এরকম। সায়দাবাদের এই টয়লেটে পানির সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ ব্যবসা। মিটার জোরে ঘুরলেও বিলের দায় সিটি কর্পোরেশনের কাঁধে পড়ায় মাথা একদমই ঘুরছে না রাজধানীর অধিকাংশ গণশৌচাগারের অস্থায়ী কর্তৃপক্ষের। পাবলিক টয়লেটের মিটার আছে, সেখান থেকে আমরা লাইন ব্যবহার করি, মাসে মনে করেন 1000 টাকা দেওয়া লাগে। বিদ্যুৎ পানি
তারা অনেক দোকানে ব্যবসা বাণিজ্য করে এটা দিয়া। তবে এখানে শেষ নয়। সিটি কর্পোরেশন কর্তৃক গণশৌচাগার ব্যবহারের খরচ বেঁধে দেওয়া হলেও তা অধিকাংশ ক্ষেত্রেই মানছেন না বলে অভিযোগ জনসাধারণের। 5 টাকার জায়গা 10 টাকা, 10 টাকার জায়গা 20 টাকা, এরকম সিরিয়ালে দেখা গেলে আরো বাধ্যতা হয়তো দিতে হবে। পাবলিক টয়লেটে এই যে টাকা নেওয়ার যে বিষয়টা, সেটাকে আরো যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। সেবার আড়ালে এসব অবৈধ ব্যবসার রেশ সিটি কর্পোরেশনকে দীর্ঘমেয়াদী জটিলতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিমত এই নগর পরিকল্পনাবিদের। পানি বিক্রি, বিদ্যুৎ বিক্রি এবং হোটেলগুলোতে খাবার পানি সরবরাহের কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষের যে পয় নিষ্কাশনের প্রয়োজন সেটাও তো সামান্যই মেটানোর চেষ্টা করছে। বিদ্যুতের ব্যবহার এত অনিয়ন্ত্রিত, দেখা যায় যে এটি এক ধরনের বিরাট ভারবাহী বস্তুতে পরিণত হচ্ছে সিটি কর্পোরেশনের ঘাড়ে। নানা উদ্যোগের পরও আইনি জটিলতায় ইজারাদারদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী এই কর্মকর্তা। যারা এগুলো নিয়ে অন্যভাবে ব্যবহার করছে, আমরা তাদের ইজারা বাতিল করেছি। বাতিল করার সাথে তারা আইনের আশ্রয় নিয়েছে এবং আইনি জটিলতার ভিতরে ফেলে দিয়েছে কোথাও, যে কারণে আমরা কিছু করতে পারিনি। তবে যে কোনো মূল্যে ব্যবসায়ীদের অসাধু কার্যক্রম বন্ধ করে জনগণের জন্য যথাযথ সেবা নিশ্চিত করার আহ্বান ভুক্তভোগী সহ নগর পরিকল্পনাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে একাধিকবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পুনর্বহাল রাখার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দুপুরে মানববন্ধনে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার অনুষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র 2015 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই পরবর্তী বিবিএ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আগে যেখানে প্রথম থেকে পঞ্চমবারের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারতেন। তাদের অভিযোগ, পূর্বের নিয়মে ফিরে না গেলে বছরব্যাপী ওই অনুষদে ভর্তির জন্য যারা প্রস্তুতি নিয়েছেন তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। সার্বিয়া হাঙ্গেরি সীমান্ত থেকে শরণার্থীদের সরিয়ে দিতে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শরণার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণের পাশাপাশি তাদের মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিকে হাঙ্গেরি সীমান্ত বন্ধের পর শরণার্থী প্রবেশের অনুমতি দিয়েছে ক্রোয়েশিয়া। বুধবার সার্বিয়ার হোরগোস শহরের সীমান্তবর্তী এলাকায় শত শত শরণার্থী জড়ো হলে তাদেরকে সরিয়ে দিতে এভাবেই টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। এ সময় শরণার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পানির বোতল ছুটতে থাকলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। তীব্র আকার ধারণ করে সংঘর্ষ। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন শরণার্থী। এছাড়াও সংঘর্ষে অন্তত 20 পুলিশ সদস্য আহত হন বলেও জানায় দেশটির সরকার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শরণার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সার্বিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আলেকজান্ডার ভুলিন। সেই সঙ্গে হাঙ্গেরি সরকার আগামী 1 মাসের জন্য সার্বিয়ার সঙ্গে সব ধরনের সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে বলেও জানান তিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আমাদের সীমান্ত এলাকায় শরণার্থীদের উপর এভাবে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করার অধিকার কারণেই। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে শরণার্থীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শরণার্থীদের সঙ্গে অবশ্যই সম্মানজনক আচরণ করতে হবে, কারণ জীবন বাঁচাতেই তারা তাদের দেশ ছেড়ে শরণার্থী হয়েছেন। আর তাই যে কোনো মূল্যে তাদের মানবাধিকার রক্ষার জন্য ইউরোপীয় দেশগুলোর নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এদিকে বুধবার প্রথমবারের মতো শরণার্থী প্রবেশে অনুমতি দিয়েছে ক্রোয়েশিয়া সরকার। হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেওয়ার পর এখন ক্রোয়েশিয়া হয়ে উত্তর ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছেন অনেক শরণার্থী। এছাড়াও হাঙ্গেরি সীমান্তে অপেক্ষমান আরো অনেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন ক্রোয়েশিয়ার পথে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবলারদের নিয়ে প্রথম দিনের মতো অনুশীলন করেছেন নতুন কোচ ফাবিও লোপেজ। তাজিকিস্তান এবং কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বাফুফের টার্ফে অনুশীলন করেন কোচ।
আর প্রথম দিনে ফুটবলারদের ফিটনেসের সমস্যা ধরা পড়লেও দ্রুত ঘাটতি কাটাতে পারবেন মামুনুলরা, এমন বিশ্বাস এই ইতালিয়ানের। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর মামুনুলদের সঙ্গে প্রথম অনুশীলনে কোচ ফাবিও লোপেজ, সাথে সহকারী কনস্টান্টিনো জুকার্নি ও ফিটনেস ট্রেনার অ্যাঞ্জেলো পাফিয়া। সব মিলিয়ে নিজের কোচিং ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু এই ইতালিয়ানের। নতুনত্বটা অবশ্য মামুনুলদের জন্য, কেননা ক্রুইফের অধীনে ডাচ ঘরানার অনুশীলনের পর এবারই প্রথম ইতালিয়ান টেকনিকের স্বাদ পাচ্ছে বাংলাদেশ। তবে প্রথম দিনের অনুশীলন সীমাবদ্ধ থাকলো ফিটনেস আর প্র্যাকটিস ম্যাচেই। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারের সংখ্যাটা 41 হলেও এদিন নানা কারণে অনুশীলনে উপস্থিত ছিলেন 5 ফুটবলার। আর দলের সাথে থাকলেও চোটের কারণে কোচের তালিম নেওয়ার সুযোগ পাননি ডিফেন্ডার কেস্টো ও গোলরক্ষক সোহেল। প্রায় সপ্তাহখানেকের অনুশীলন শেষে এখান থেকে 23 সদস্যের দল ঘোষণা করবেন ফাবিও। ফুটবলারদের নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা আছে, তবে সেটা চূড়ান্ত দল নিয়ে। আপাতত আমি তাদের ফিটনেস নিয়ে কাজ করছি, সেখানে বেশ ঘাটতি লক্ষ্য করেছি, সেটা পূরণ হলে বাকি বিষয়গুলোতে দৃষ্টি দেব। নতুন কৌশল, নতুন প্রশিক্ষক, তবে স্মৃতিতে এখনো নাড়াচাড়া দেয় লুডুইক ডি ক্রুইফের নাম। কেননা এই ডাচের অধীনেই যে গেল 2.5 বছর ফুটবল দীক্ষা নিয়েছেন মামুনুলরা, সেটি ফুটবলারদের আবেগ তাড়িত করলেও পেশাদারিত্বের এই যুগে সেই স্রোতে গা ভাসানোর কোনো সুযোগ নেই বলে জানালেন ফুটবলাররা। একজন চলে গেলে আরেকজন আসবে, যে আসবে তারটাই নিতে হবে এখন। এবং আমরা হয়তো আপনার ফিল করি তাকে যে এটা তার ভালো ছিল। ইচ অ্যান্ড এভরি টাইম আই হ্যাভ টু ফাইট, ওকে। সো আমরা চেষ্টা করবো সবসময় ফাইট করার জন্য। এখন যে আসতে পারে, পারফরমেন্স যে করবে, তার কথা যে পারফরমেন্স যে ভালো করবে তার টিমে চান্স হবে। অসুস্থতার জন্য ফুটবলারদের পাশাপাশি এদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন গোলরক্ষক প্রশিক্ষক ক্রিস্টিয়ানো। তবে দ্রুতই তিনি দলের সাথে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে বাফুফে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যামেরনকে জঙ্গিবাদ দমনে তৎপর হওয়ার আহ্বান শেখ হাসিনার। গার্ডিয়ানের রিপোর্ট, জাতিসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি প্রাধান্য পাবে। বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বৈধ ঘোষণা। নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই, আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট সহ 5 কালোবাজারি আটক। এবার রাজধানীর 22টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট করা হলো হাটের সীমানা, থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। এবং সার্বিয়া হাঙ্গেরি সীমান্তে আশ্রয় প্রার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জাতিসংঘের। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনলেই স্থায়ী সমাধান, মন্তব্য তুর্কি প্রেসিডেন্টের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।